বিলুপ্ত হবে সংসদ, অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে, সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে কোটা আন্দোলন ঘিরে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে, আশ্বস্ত করলেন সেনাপ্রধান। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজ জাতির কাছে তুলে ধরা হবে সরকার গঠনের রূপরেখা। সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে ভারতে। গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সাধারণ জনতা। রাতের ঢাকা ছিল আশঙ্কা আর অনিশ্চয়তায় ঘেরা। দেশজুড়ে নজিরবিহীন নৈরাজ্য, বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, লুটতরাজ। কারফিউ তুলে দেওয়ার পর আজ থেকে আবার খুলছে অফিস আদালত, খোলা স্কুল কলেজ, চলবে কলকারখানার চাকাও। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন এতক্ষণ। সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে, এমনটা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। এই সময় রাষ্ট্রপতি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দেয়া হবে। প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে দল মত সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার
যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সংসদ ভেঙে কম সময়ের মধ্যে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং সহিংসতা পরিহার, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে উঠে এসেছে এসব আলোচনা, যাতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করাও। রাশেদ নিজামের রিপোর্ট। অশান্ত রাজপথ, অস্থির রাজনীতি। দেশের ভবিষ্যৎ নিয়ে গোটা জাতির চোখ বিকেল থেকে বঙ্গভবনে। সন্ধ্যা 7টার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বৈঠক শুরু হয় রাজনৈতিক নেতাদের। ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কোটা বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হওয়া আলোচনায় সিদ্ধান্ত হয় কম সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। আমাদের এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে যাই, সেটাও ধার অনেকে দিবে না। আমাদের রেটিং, যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ। স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল, সেই পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে, তার জন্য আমরা প্রয়োজনীয় গোটা রাষ্ট্র সরকারের একটা জবাবদিহিতামূলক
একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। বৈঠকে অংশ নেওয়া সবার বক্তব্যই উঠে আসে হামলা ও নাশকতা বন্ধ করে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির। আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এটাকে নিতে হবে। কোনোভাবেই যেন আর কোনো প্রাণহানি না হয়, কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয়, বরং সকলে মিলেমিশে আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব। আমি জানি পুলিশ বাহিনীর কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, শিশুর মতো করে নিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাকি সমন্বয়কদের সঙ্গে আলোচনার পরে করণীয় ঠিক করা হবে বলেও জানান নেতারা। এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। বিশ্ববিদ্যালয় আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনতিবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবাই নিজেদের মতো করে মতামত দিয়েছেন। তবে বেশিরভাগ জায়গায় একমত যারা হয়েছেন যে দেশকে উন্নত করতে সবাই সংঘাত এবং হানাহানি পরিহার করতে। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। সোমবারের রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে, যেন পরাধীনতার শেকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশী সবার কামনা। আখলাকুস সাফার রিপোর্ট। নিজ দেশে বুক ভরে শ্বাস নেয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থা। এই যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে। দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন, দেখলেন, তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ। আসলে ছাত্রদের কথা, এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনের।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। কোটা আন্দোলনকে ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিচার হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থেকে সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা করে নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের এই সময়ে সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্লাসের সময় কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তারা। সোমবার সন্ধ্যায় তারা একটি ব্রিফিংয়ে করেন এবং সেখানেই এই কথা বলেন। জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। ব্রিফিংয়ে সমন্বয়করা বলেন, এখনই চূড়ান্ত বিজয় আসেনি। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সূচনা হয়েছিল এই আন্দোলনের, যা পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এই বিজয়ের পর রাজধানীর তেজগাঁওয়ের একটি ভবনে একসাথে মিলিত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। নিজেদের সাথে কথা বলার পর মুখোমুখি হন গণমাধ্যমের সাথে। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। বলেন, এখনো চূড়ান্ত বিজয় আসেনি, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হবে বলে জানান নাহিদ ইসলাম। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব।
বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন হামলার শিকার না হন সেই আহ্বান রাখেন সবার প্রতি। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আন্দোলন করতে গিয়ে যারা আটক হয়েছেন তারা সহ গেল 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারারন্তিন করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন সমন্বয়করা। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও সব হত্যা, গুম, খুনের বিচারের দাবিও জানান সমন্বয়করা। তারা বলেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকবে না, তা নিশ্চিত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। গেছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সোমবার দুপুরের পরপরই গণভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল ফটক ছাড়াও আশেপাশের দেয়াল ভেঙে এবং টপকে চলে যায় নারী পুরুষ সবাই। হাজার মানুষের ভিড়ে প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয়। এ সময় গণভবনের মালামাল লুট করে বিক্ষুব্ধ জনতা। কেউ অসৎ উদ্দেশ্যে, কেউ বা ক্ষোভ ছাড়েন মালামাল নিয়ে। রাসেল আহমেদের রিপোর্ট। ছাত্র জনতার মিছিলের শুরু দেখা গেলেও শেষ খুঁজে পাওয়া যায়নি। এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল। মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে যায়। বেলা 3টার দিকে বাঁধ ভেঙে যায় জনসমুদ্রের। গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর, কেউ কেউ দেয়াল টপকে কাঁটাতার পেরিয়েও ভেতরে প্রবেশ করে। এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুটপাট করে নিয়ে যান অনেকেই। চেয়ার, টেবিল, খাট, সোফা, বিছানা, শাড়ি, এমনকি এসি যেভাবে পারেন তাই নিয়ে যান। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন দূরে থাক, লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে। আমরা সামনে অগ্রসর, তখন আমরা সেলিউট জানাই এবং সেলিউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে। শেখ হাসিনার শাড়িরা, শেখ হাসিনার শাড়ি ভাই, শেখ হাসিনার শাড়ি গণভবন থেকে ভাই, গণভবন থেকে। বিক্ষুব্ধ জনতা এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আগুন দেয়া হয় গাড়িসহ গণভবনের বেশ কিছু স্থাপনায়। গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন আশপাশের এলাকা ছাড়িয়ে যায়। উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার চলমান কারফিউ সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত 3 দিনের সাধারণ ছুটি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার থেকে দেশের সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা খোলার
রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইএসপিআর থেকে জানানো হয়, সেনাপ্রধান অতি শীঘ্রই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনা হয়েছে। মঙ্গলবার থেকে দেশের সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইএসপিআর থেকে জানানো হয়, সেনাপ্রধান অতি শীঘ্রই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসবেন। দর্শক, রাজধানীর সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু জানাতে চাই। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন প্রগতি সরণি এলাকাতে। ঐশী, একটু জানাবেন, অন্যরকম এক সকাল দেখলো পুরো দেশবাসী, বহু ঝড়ঝাপটার পর নতুন একটা দিন আজকে। কেমন দেখছেন বাইরের সার্বিক পরিস্থিতি, যদি একটু বিস্তারিত জানাতেন। কলি, আসলে ঢাকার রাস্তা কিন্তু এখন ফাঁকা, যেমনটি আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, বা আপনি এদিকেও যদি আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু ফাঁকা, এবং কিছুক্ষণ পরপর দু একটি গণপরিবহনকে আমরা যেতে দেখছি, এবং সেখানে যাত্রীর সংখ্যা খুব বেশি বললেও ভুল হবে। তাছাড়া রাস্তায় সিএনজি আছে, রিক্সা চলাচল করছে, ব্যক্তিগত গাড়িও রয়েছে কিছু। তবে সাধারণভাবে যেমনটি আমরা অন্যান্য কর্মদিবসগুলোতে দেখি, সেই রকম চিত্র কিন্তু একদমই নয় এটি। আমরা জানি যে এই সময়টিতে ভীষণ রাশ থাকে রাস্তায়। আমরা দেখেছি যে অনেকটা যানজটও তৈরি হয়ে যায় যানবাহনের চাপে, যেহেতু কর্ম ঘন্টা শুরু হয় কিছুক্ষণ পর থেকে, 10টার পর থেকে। কিন্তু এখন কিন্তু সেরকমটি দেখছি না। যেমনটি আপনি প্রথমে বলছিলেন যে আজকে থেকে কিন্তু স্কুল খুলে দেওয়া হচ্ছে, সব ধরনের কলকারখানা, আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি সমস্ত অফিসগুলোও খুলছে। সেই হিসাবে কিন্তু কর্মস্থলে মানুষের যাওয়ার ভিড় দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে রাস্তায় খুব একটা মানুষের চলাচল সেভাবে নেই। কর্মস্থলে যাওয়ার যে দৃশ্য আমরা দেখতে অভ্যস্ত, সেরকমটি কিন্তু এখন নেই। গণপরিবহনগুলোর কথা যদি আমরা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছুক্ষণ পরপর কিছু কিছু গণপরিবহন যাচ্ছে। তবে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা কিন্তু গণপরিবহনগুলোতে উঠতেও যেমন তাদেরকে বেগ পেতে হচ্ছে, তেমনটি ভোগান্তিও কিন্তু সেভাবেই তারা পাচ্ছেন। এবং যারা সাধারণ জনগণের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা কিন্তু বলছেন যে তারা যার পর নাই খুশি আসলে যে নতুন একটা সকাল শুরু হলো আজ। তবে রাস্তার পরিস্থিতি যেমনটি দেখছি তেমনটি কিন্তু যেমনটি জানালাম আপনাকে যে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম, মানুষের চলাচল অন্য দিনের থেকে কম, এবং স্কুল কলেজ খুলছে আজকে থেকে। সেই হিসাবে রাস্তায় এখন পর্যন্ত কোনো স্কুলগামী শিক্ষার্থীকেও আমরা দেখিনি যাদের ঘাড়ে ব্যাগ কিংবা ইউনিফর্ম পরে তারা স্কুল কলেজের দিকে যাচ্ছেন, তেমনটি আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু তবে যেহেতু 10টা থেকে আসলে অফিস আওয়ার শুরু হবে, আমরা আশা করতেই পারি যে কিছুক্ষণ পর হয়তো রাস্তায় গণপরিবহন, মানুষের চলাচল আরও বাড়তে পারে, তবে সেটি সময়ের অপেক্ষা। কলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে খুলনা থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রবীর, একই প্রশ্ন আপনার কাছেও, একটু জানাবেন খুলনায় আজকে সকালটা কেমন দেখছেন? স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি? রাস্তাঘাটে মানুষজন চলাচল করছে কিনা? ঐশী যেমনটি বলছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, খুলনায় শিক্ষার্থীদের পদচারণা চোখে পড়ছে কিনা? শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে কলি, কেন্দ্রীয় ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী। একই সাথে সমস্ত যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হচ্ছে। তবে যেহেতু সকাল 9টার সময় বেশি বাজে, এবং অন্যান্য সময়ের কথা যদি বলি, প্রথমত এই রাস্তাটি দেখাচ্ছি নগরীর গুরুত্বপূর্ণ জায়গা শিববাড়ির মোড়। এখানে গত কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলনের ফলে জায়গাটি কিন্তু তাদের দখলে ছিল, যেখান থেকে তারা আন্দোলনটা করতো প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত। সেই জায়গাটিতে যানবাহন চলাচল করছে। এই সময় যে পরিমাণ যানবাহন খুলনা শহরে চলাচল করে, কিছুটা ছোট ছোট যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সেই যানবাহনগুলো চলাচল করছে রাস্তায়। তবে এটি তুলনামূলক কিছুটা হলেও কম। অপরদিকে যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, বিশেষ করে ছোট মাইক্রোবাসগুলো, একই সাথে প্রাইভেট কারগুলো, সেগুলো কিন্তু খুব একটা শহরে চলাচল করছে না। অপরদিকে শিক্ষার্থীর কথা প্রথম প্রশ্নে যদি ফিরে আসি, শিক্ষার্থীদের সাথে আমাদের এখনো দেখা হয়নি রাস্তায়।
একজন অভিভাবক কিছু সময় আগে বলছিলেন যে তার সন্তানকে স্কুলে পাঠায়নি, তার আগে দেখতে চায় নিরাপত্তাটা কেমন থাকে, রাস্তার পরিবেশ, যাতায়াতের পরিবেশ সব মিলায়, তারপর হয়তো 1-2 দিন পর তারা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে। যেহেতু এখনো খানিকটা দেরি আছে, পরবর্তী পরিস্থিতি হয়তো আমরা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনাদের মাধ্যমে পরবর্তী পরিস্থিতি দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। সহকর্মী প্রবীর বিশ্বাস জানাচ্ছিলেন খুলনার পরিস্থিতি। যাচ্ছি পরের খবরে। সোমবার দুপুরে হাজার হাজার মানুষ নিয়ন্ত্রণ নেয় সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আন্দোলনকারীদের সাথে এ সময় যোগ দেয় সর্বস্তরের মানুষ। সংসদের বিভিন্ন স্থান ভেঙে প্রবেশ করে মানুষ, স্বল্প সময়ের মধ্যে নিয়ে নেয় নিয়ন্ত্রণ। কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, চেয়ার, টেবিল, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যায় সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে মানুষ। তাদের চাওয়া দুর্নীতি বন্ধ করে এখন মনোযোগ দিতে হবে দেশ সংস্কারে। মাহফুজ মিঠুর ক্যামেরায় রিমন রহমানের রিপোর্ট। দুপুর 1:30টার পর থেকেই সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে থাকে মানুষ। প্রবেশ করে লোহার উঁচু প্রাচীর টপকে। মূল ফটক দিয়েও হাজার হাজার মানুষ প্রবেশ করে। গন্তব্য ছিল সংসদ ভবন। সংসদ সদস্যরা যেখানে বসে আইন পাশ করেন সেই ভবনের ছাদে ওঠে মানুষ। জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস জানান অনেকে। স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি। এক পর্যায়ে সংসদের মূল ভবনে প্রবেশ করে অনেকে। ভেতরে ঢুকে তারা সকল জায়গার নিয়ন্ত্রণ নেয়। আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে রাখা হয় এক জায়গায়। সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালিত হোক, এটাই চাই। আগামী প্রজন্ম এই দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারে। সংসদ ভবনের মধ্যে 1তলা, 2তলা, 3তলা, 4তলা, 5তলা সহ প্রত্যেকটা তলায় কিন্তু মানুষ প্রবেশ করেছে এবং যে যার মতো পারছে এখানে নিয়ন্ত্রণ নিচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্নভাবে দামি জিনিসপত্র, কম্পিউটার, ল্যাপটপ সহ যত জিনিস আছে সেই জিনিসগুলো তছনছ করা হয়েছে। এ সময় সাধারণ মানুষ সংসদের কাগজপত্রও নিয়ে যায়। তাদের দাবি এসব সংরক্ষণ করা হবে। আমি মনে করি এটা আমার কাছে সেফ, আমার কাছে সেফ। এটা আমি যখন সময় মনে হবে অবশ্যই আমি জায়গা মতো দিয়ে আসবো। অনেক আছে কর্মমজুর, তারা পর্যন্ত যা পাইছে সব নিয়ে গেছে, সামান্য লেক্সাস বিস্কুট তাও নিছে। আমরা পুরো লজ্জিত। সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা এই রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করার জন্য, রক্ষা করার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। এখানে অনেকে বিশ্ববিদ্যালয় এবং কলেজের তাদের যে আমাদের জনগণের টাকায় কেনা যে সম্পদ, সেই সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগ নেয়। কেউ যাতে কোনো সম্পদ না নিতে পারে সে ব্যাপারে সতর্ক করা হয়। ওদিকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মূল ফটক খুলে দেওয়া হয়। তারপর প্রবেশ করে হাজার হাজার মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেয়ালে লিখে দেন। অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে ওঠে। সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। বলা হয় রাষ্ট্র সংস্কারে সকলকে এগিয়ে আসতে হবে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নেবার সময় বাধা দেয় সচেতন শিক্ষার্থীরা। তারা জনগণের সম্পদ সুরক্ষায় উদ্যোগ নেয়। গণভবনের পাশের লেকে নেমে গোসল করে হাজার হাজার মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে লুট হওয়া 40টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। মঙ্গলবার জাতীয় সংসদের সার্জেন্ট অ্যান্ড আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। আমি মেইনলি বলেছিলাম যে ছাত্রদের এই বিষয়টা যেন ফোকাস করা হয়। ছাত্রদের লিস্টও আমার কাছে আছে। এটা খুবই আনএক্সপেক্টেড যে তারা খুবই রেসপন্সিবল ভাবে কিন্তু তারা হ্যান্ড ওভার করে যাচ্ছে। ওই অবস্থায় অ্যাকচুয়ালি আমি শুধু ইউনিফর্মে ছিলাম, এয়ারফোর্স ইউনিফর্মে আমি ছিলাম। এই কারণে তারা হয়তো আমাকেই অ্যাপ্রোপ্রিয়েট পারসন ভেবে আমার কাছে হ্যান্ড ওভার করেছে আর কি। ম্যাক্সিমাম আমি হচ্ছে এই গণভবনের আর্মস আর কি, গণভবন থেকে যে পুলিশ সদস্যদের আর্মস। ভারতের গাজিয়াবাদে হিন্দল বিমান ঘাঁটিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম। এদিকে লোকসভা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন। এর আগে স্থানীয় সময় 5:36 শেখ হাসিনাকে বহনকারী বিমান গাজিয়াবাদে হিন্দল বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে শেখ হাসিনা নয়াদিল্লিতে যাওয়ার কথা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে গাজিয়াবাদ বা দিল্লিতে কয়েকদিন অবস্থানের পর ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানান তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতা সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট এবং তার দোসররা দেশজুড়ে নৈরাজ্য করছে। তার অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাড়ি থেকে বিদেশি মুদ্রা সহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। স্থানীয়রা জানায়, সোমবার রাতে শহরের রোনাল্ডস রোডে তার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে একটি কক্ষের ভেতরে টাকা ভর্তি লাগেজগুলো দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাগেজগুলো উদ্ধার করে সেনাবাহিনী এবং পুলিশ। তাতে ডলার, ইউরো সহ প্রায় ৫ কোটি টাকা রয়েছে। সোমবার রাতের ঢাকা ছিল আশঙ্কার এবং অনিশ্চয়তায় ঘেরা। একটি এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। থানাগুলোকে ঘিরেও দেখা দেয় উত্তেজনা। এই রাতে যারা বেরিয়েছেন তাদের দাবি ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি তাদের প্রত্যাশিত রূপে। কিসের জন্য? আমরা গাড়ি চেক দিচ্ছি। কেন কেন? পুলিশের শেখ হাসিনার দেশ ত্যাগের রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলের সময় এভাবেই বাধা আর প্রশ্নের মুখে পড়তে হয় নগরবাসীর। গোলাগুলি ও হতাহতের আতঙ্কে তটস্থ হতে দেখা যায় অনেককে। আমরা না পারতে এই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছি যাতে করে তারা সবাই জানতে পারে যে ওদিকে এখন আর সমস্যা। এখন রাতে উত্তরা পূর্ব থানা ঘিরে শুরু হয় উত্তেজনা। আমরা কেউ সেক্টর দিকে যাইতে পারি না। সেক্টর দিকে গেলে সমস্যা লাগার জন্য গেলে আমাদেরকে খুব প্রবলেম করতেছে। রাতভর গোলাগুলিতে রাজধানীর বাড্ডা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এলাকা জুড়ে বয়ে যায় ক্ষতচিহ্ন ও নমুনা। পুলিশ ৫টা ৬টা পর্যন্ত সাধারণ জনতা এবং শিক্ষার্থীর উপরে আশেপাশে মানুষ জড়ো হইয়া থানা ঘেরাও করে রাখছে। পরবর্তীতে আইসা থানার মধ্যে দেখি যে এলাকায় কাণ্ড, জিনিসপত্র ভাঙচুর, আগুন দিয়ে ঘর রুম টুম সব পুড়ে ফেলাইছে এবং তখন আর পুলিশ ছিল না। এক পর্যায়ে রাত ৩টার দিকে উত্তেজনা কমলে আটকে পড়া থানার পুলিশদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ লাইনে। গণভবন এলাকার আশপাশের রাস্তায় রাতেও ছিল মানুষের আনাগোনা আর মালামাল নেয়ার হিড়িক। তবে ওই ভবন ঘিরে ছিল নিরাপত্তা বেষ্টনী। আমি যে এই যে ১০ নম্বর এই যে শেওড়াপাড়া আগারগাঁও ঘুরিয়া, কিন্তু কয়জন আর্মি আমি দেখছি ওখানে ওই যে ৫ ফুট অফিসের ওই সাইডে কিছু আর্মি আমি দেখছি, কিন্তু এদিকে কোনো পুলিশ প্রশাসনই আমি দেখতেছি না। কিন্তু জায়গায় জায়গায় গাড়ি ভাঙচুর করতেছে, জায়গায় জায়গায় ধরে টাকা পয়সা রেখে দিতেছে, মাইর করতেছে, গ্লাস ভেঙে লাইতেছে। ভোরের আলো ফুটলে থমথমে রাস্তায় দেখা মেলে সেনাবাহিনীর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন, থানা এবং সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। শেরপুর এবং সাতক্ষীরায় কারাগার হামলায় চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় প্রায় ১২০০ বন্দীকে। সরকার প্রধানের পদত্যাগের খবরের পরপরই বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আগুন দেয়া হয় সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়িঘরে। বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আগুন দেয়া হয় থানায় থাকা সাজোয়া যান ও পুলিশের গাড়িতে। সিএমপি বামপাড়া পুলিশ লাইনেও চালানো হয় হামলা। এছাড়া সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, নগরপিতা ও শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। কুমিল্লায় সংসদ সদস্য আখম বাহাউদ্দিন ও এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় গাড়িতে। এছাড়া ১৪ গ্রাম ও দেবিদ্বার থানায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা।
সিলেটে হামলা চলে নগরপিতার বাসায়, ভাঙচুরের পর আগুন দেওয়া হয় সেখানে। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতেও চলে দুর্বৃত্তদের তাণ্ডব। জেলা পরিষদ ভবনেও চালানো হয় হামলা। আখাউড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা ভবন ও রেলওয়ে জংশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজবাড়ীতে সংসদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটেও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েক জায়গায়। ঝিনাইদহে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অবরুদ্ধ হিরণ দগ্ধ হয়ে প্রাণ হারান। এ সময় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শেরপুরে জেলা কারাগারে হামলা চালিয়ে 527 আসামিকে বের করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারাগারেও অগ্নিসংযোগ করে তারা। এছাড়া সদর থানাতেও হামলা চালানো হয়েছে। একই অবস্থা সাতক্ষীরায়। জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়ে বের করে নেওয়া হয় 588 বন্দীকে। এ সময় কারাগারের প্রধান ফটক ও দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জয়পুরহাটে সদর থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। থানার ভেতরে ঢুকে লুটপাট চালায় তারা। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এছাড়া সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির বাসভবনেও হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পাশাপাশি সেখানে লুটপাট চালায় তারা। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানায়। এছাড়া আশুলিয়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। মেহেরপুরে সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটরের বাড়িসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বরগুনায় সংসদ সদস্য সুলতানা নাদিরা ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বাসভবনে হামলা চালানো হয়েছে। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বাসভবন এবং তাদের মালিকানাধীন কয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। ঝালকাঠিতে বীরনিবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। দুর্বৃত্তরা বীরনিবাসে প্রবেশ করে ভাঙচুর করে আসবাবপত্র। কুষ্টিয়ায় মডেল থানায় হামলা চালিয়ে অস্ত্র ও মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। এরপর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া 2 সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কামরুল আরেফিনের বাসভবন এবং কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। চুয়াডাঙ্গায় সরকার দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। লুট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। ফেনীতে সংসদ সদস্য নিজাম হাজারীর বাগানবাড়ি এবং পুরাতন বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাট এবং অগ্নিসংযোগ করে তারা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় অন্তত 25 জনকে। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া লক্ষ্মীপুর, বান্দরবন, বরগুনা, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে।